আরও একবার চলে এলাম আপনাদের সামনে। আমাদের এ রাজ্যে নির্বাচন একেবারে ঘাড়ের ওপর, আর নির্বাচন যত এগিয়ে আসে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে থাকে বা বিভিন্ন রকম আশাও তৈরি হতে থাকে, হয়তো এবার খুব ভালো থাকবো, এরপর কি আমরা কেমন থাকবো। কিন্তু এবারে না একটা অন্য বিষয়ও হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে মানুষের আতঙ্ক বেড়েছে, কারণ এবার এসআইআর এর ফাঁদে মানুষ একটা অদ্ভুত ইনসিকিউরিটিতে ভুগছেন। ইনসিকিউরিটি কিসের? আমার অস্তিত্ব আছে, আমি এ দেশের নাগরিক, ভোট না দিতে পারলে আমার নাম কাটা যাবে, ভোট না দিতে পারলে আমি নাগরিক হিসেবে চিহ্নিত হব না, আমার ভাষা কি, আমার ধর্ম কি, এই সমস্ত দেখে আমার নাগরিকত্ব ঠিক হবে, আমাকে কি পার করে দেবে বেড়াল পার করার মতো। এই সমস্ত আতঙ্ক নিয়ে আমরা বেঁচে আছি। পরে কি হবে সেটার আগে ও এখন কি সেটা নিয়ে আমরা চিন্তিত। তো যাই হোক, এবার এইগুলো কেন কেন কি হতে চলেছে এগুলো ভাবার জন্য বা এগুলো আরেকটু পরিষ্কার হওয়ার জন্য আমাদের দরকার একটা বিশ্লেষক মন। তো আমার সঙ্গে রয়েছেন আজকে নিউজ কোম্পানির অন্যতম এডিটর অর্ক ভাদুরী, বিখ্যাত সাংবাদিক এবং হ্যাঁ একটা তীব্র ক্ষুরোদার বিশ্লেষক মন যার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি অর্ক প্রথমেই তোমার কাছে এটা জানতে চাইবো, এই যে 91 লক্ষ নাম বাদ গেল এ রাজ্যে, ভোট কারা দেবে? প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে নির্বাচন তো পশ্চিমবঙ্গ অনেক দেখেছে, কিন্তু এটা একটা এই ধরনের নির্বাচন, সেটা নজিরবিহীন, আক্ষরিক অর্থেই নজিরবিহীন। এরকম নির্বাচন হয়নি। নির্বাচনে ভোট দেন কারা? নির্বাচক মণ্ডলী কারা? ভোটাররা। সেই নির্বাচক মণ্ডলীর একটা বিরাট অংশ, আগের তালিকার প্রায় 12%, যদি আমি সেটা অনেকটা কমিয়েও ধরি, প্রায় 5 থেকে 7% মানুষের নাম বাদ পড়ে গেল। লক্ষ লক্ষ মানুষ এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন না। গণতন্ত্রের নামে এত বড় প্রহসন পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষে এর আগে কখনো সংগঠিত হয়নি। ভয়ঙ্কর অবস্থা। যদি আমি দু একটা ছোটখাটো উদাহরণ দিই, কলকাতায় 350 বছরের বাস মিত্র পরিবারের, 350 বছর, মানে ক্লাইভের আমলের আগে, কলকাতা যখন আজকের কলকাতা নয় সেই সময় থেকে মিত্র পরিবারের বাস। তাদের বাড়ির একজন সদস্যের নাম প্রথমে বাদ পড়লো, পরে আরও 4 জন সদস্যের নাম বাদ পড়ে গেল। আমরা নন্দলাল বসুর আত্মীয়ের কথা জানি, তার নাম বাদ পড়ে গেল। সবচাইতে যন্ত্রণার, সবচাইতে কষ্টের, যারা কার্গিলের যুদ্ধে লড়াই করেছেন, যারা দেশের জন্য, যাদের শরীরে শত্রুর গুলি রয়েছে, তাদের নাম বাদ পড়ে গেছে এবারের এসআইআর এর মাধ্যমে। আমরা পশ্চিমবঙ্গের জয়নগর কেন্দ্রের প্রাক্তন সাংসদ, যিনি সংসদের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য ছিলেন, ডাক্তার তরুণ মণ্ডল, তার নাম বাদ পড়ে গেছে। কাজেই আর সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম, অসংখ্য সাধারণ মানুষ, তাদের নাম বাদ পড়ে গেছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং, এই বাদ পড়া মানুষের যদি আমরা একটা সেন্সাস করি, তাহলে দেখা যাবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং মেয়েরা। কেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং মেয়েরা সবচাইতে বেশি টার্গেট? কারণ তারা বিজেপিকে ভোট দেন না। কাজেই এটা খুব স্পষ্ট করে বুঝে নেওয়ার দরকার যে এই নির্বাচনটি, যদি নৈতিকতার বিচারে কথা বলি, তাহলে এই নির্বাচনটি সংসদীয় গণতন্ত্রের মাপকাঠিতে এটি একটি অবৈধ নির্বাচন, অনৈতিক নির্বাচন। কারণ আপনি ভোটারদের একটা বড় অংশকে বাদ দিয়ে দিচ্ছেন। সবচাইতে বেশি নাম কোন জেলায় বাদ গেছে? মুর্শিদাবাদ জেলায়। প্রচুর নাম বাদ গেছে মালদাহ জেলায়, দিনাজপুর জেলায়, নদিয়ায় প্রচুর নাম বাদ গেছে। মতুয়াদের সঙ্গে কি অসম্ভব প্রতারণা করলো কেন্দ্রের সরকার এবং ভারতীয় জনতা পার্টি। অজস্র মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ চলে গেছে। কাজেই ভোটটা দেবেন কারা, এই প্রশ্নটার মুখোমুখি আমরা দাঁড়াচ্ছি। এটার চাইতে নক্কারজনক ঘটনা বাংলার রাজনীতিতে এর আগে কখনো হয়নি। এবং আমি শেষ করব যেটা বলে, যে 1947 সালে দেশভাগ হয়েছিল। সেই দেশভাগ যখন হয়েছিল তখন কিন্তু গোটা দেশ ভাগ হয়নি, ভাগ হয়েছিল দুটো রাজ্য, বাংলা আর পাঞ্জাব। যে দুটো রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল,
তাদের বুকের ওপর দিয়ে কাঁটাতার চলে গিয়েছিল। আর আজকে দেশভাগের ৮০ বছর পরে সেই বাংলার মানুষের ভোটাধিকার দিল্লির সরকার কেড়ে নিল, একটা বড় অংশের ভোটাধিকার কেড়ে নিল। আরেকটা যন্ত্রণার কি, যখন দেশভাগ হচ্ছিল তখন বাংলার সমস্ত নেতারা একসঙ্গে হয়ে বাংলা ভাগ আটকাতে পারলেন না। আমাদের ভিটে ছিল নাটোরে, কারুর ভিটে ছিল ঢাকায়, আবার এখানে সেলিমপুর থেকে কাউকে চলে যেতে হয়েছে ময়মনসিংহে। সেই সময় যেরকম বাঙালি এক হতে পারেনি, বাঙালি রাজনৈতিক নেতারা এক হতে পারলেন না, তেমনি আজকে যখন লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ পড়ল, সেই সময়ও বাংলার রাজনৈতিক দলগুলো একযোগে প্রতিবাদ করলো না, সবটাকে কার্যত মেনে নিল। এর থেকে বড় যন্ত্রণার বোধহয় কিছু হয় না। আর এখানে নির্বাচন কমিশনের ভূমিকাটাও অত্যন্ত প্রাসঙ্গিক। নির্বাচন কমিশনের ভূমিকা এতটাই লজ্জাজনক, ভারতের যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এতখানি লজ্জাজনক আচরণ আজ পর্যন্ত কোনো নির্বাচন কমিশন করেনি। আমরা এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন সরকারের সংঘাত দেখেছি, নানা কিছু আমরা দেখেছি, কিন্তু আজকের যে জায়গায় নির্বাচন কমিশন নিয়ে গেছে, যে নির্বাচন কমিশনের দায়িত্ব কি, দায়িত্ব হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা। আর এই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটাধিকার কেড়ে নিয়ে ধীরে ধীরে একজন ভারতীয় নাগরিক, আয়করদাতা নাগরিক, আমরা প্রত্যেকে আয়কর দিই, যে কোনোভাবে হোক আমরা প্রত্যেকে আয়কর দিই, যে মানুষগুলোর নাম বাদ গিয়েছে তারা প্রত্যেকে আয়কর দেন। এখন নির্বাচন কমিশনের কাজ হয়ে দাঁড়িয়েছে সেই ভারতীয় নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিয়ে ধীরে ধীরে তাদেরকে বেনাগরিক করে দেওয়ার দিকে ঠেলে দেওয়া। এবং খুবই সম্প্রতি যেটা হলো সেটা তো জাস্ট কল্পনাতীত। নির্বাচন কমিশন তার যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখান থেকে একটি বিশেষ রাজনৈতিক দলকে আক্রমণ করে কার্যত হুমকি দিয়ে পোস্ট করছে টুইটারে, এখন যেটা এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করছে। এই জিনিস ভূভারতে কখনো হয়নি, কোথাও হয়নি। এবং এই দলটি তৃণমূল না কংগ্রেস না বামফ্রন্ট সেটা এখানে গুরুত্বপূর্ণই নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে বিজেপি বিরোধিতা করতে গেলে এই দাম দিতে হবে। সবচাইতে লজ্জার এবং দুঃখের বিষয় হচ্ছে এই যে নির্বাচন কমিশন, অনেকে এটাকে বলছেন যে ইলেকটোরাল রোলে জেনোসাইড ঘটিয়ে দেওয়া হয়েছে, সত্যি তো তাই। ভোটাধিকার লক্ষ লক্ষ মানুষের কেড়ে নেওয়া মানে লক্ষ লক্ষ ভোটারকে ভোটার হিসেবে মেরে ফেলা। ইলেকটোরাল রোলে জেনোসাইড ঘটিয়েছে ইলেকশন কমিশন। কিন্তু যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমার মৃতদেহের ওপর দিয়ে এসআইআর হবে, বেঁচে থাকলে আমি প্রতিরোধ করব, আমরা দেখছি যে এই লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেঁচে আছেন এবং তিনি প্রচার করছেন এবং তিনি প্রত্যেকটা সভায় গিয়ে এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু এখন এই কথাগুলো কার্যত অর্থহীন, মূল্যহীন। একদমই। এবার আমাকে বলো যে এই চালাকিটা করলো কি করে? মানে এই যে নাম বাদ দেওয়া, এই যে আর্থসামাজিক অবস্থান দেখে নাম বাদ দেওয়া, এই লিঙ্গ দেখে নাম বাদ দেওয়া, এই যে তার মানে একটা অসম্ভব একটা তোমার চলেছে, স্ক্রুটিনি হয়েছে, হ্যাঁ, সমস্ত এই চালাকিটা এরা করলো কি করে? আর নির্বাচন কমিশন তো বোঝাই, মানে এটা তো একেবারে এখন তো একদম আড়ালহীনভাবেই কেন্দ্রের হাতের পুতুল আর কি নির্বাচন কমিশন। তো এই বিষয়টা যদি একটুখানি বুঝিয়ে দাও। নির্বাচন কমিশন কেন আগে থেকে টের পেল না এই রাজ্যের সরকার? না, টের তো পেয়েছে, তার মানে টের তো পেয়েছে, সরকারও টের পেয়েছে, এ রাজ্যের অন্যান্য বিজেপি বিরোধী শক্তি প্রত্যেকেই টের পেয়েছেন। কিন্তু সবচাইতে কষ্টের যেটা আমি আগেও বললাম, যে এই যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তাদের যে যন্ত্রণা, তাদের যে অসহায়তা, সেটাকে তারা অনুভব করলেন না, সেটাকে তারা সেই যন্ত্রণার শরিক তারা হতে পারলেন না, তারা এই গোটা প্রসেসটা হতে দিলেন। মানে তার মানে কি এদেরও কোথাও স্বার্থ এখানে জড়িত রয়েছে? আমার ধারণা এক্ষেত্রে স্বার্থ জড়িত আমি বলতে চাইবো না, কিন্তু তারা ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হবে। মানে এই রাজ্যের সরকার কেন্দ্রকে ভয় পাচ্ছে, কেন্দ্রীয় সরকার। অবশ্যই। এবং রাষ্ট্রপতি শাসন জারি করবার যে প্রস্তুতি কেন্দ্রে রয়েছে, এটাও না বোঝার কোনো কারণ নেই। কারণ আমরা অলরেডি দেখেছি যে দেশের শীর্ষ আদালত, সেই শীর্ষ আদালতের দিকে আমরা সাধারণ মানুষ আমরা তাকিয়ে থাকি ন্যায় বিচার পাওয়ার জন্য। সেই শীর্ষ আদালত সরাসরি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহু মন্তব্য করেছে। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার ক্রমশ
পিছু হটতে লাগলো। প্রথমে বলা হলো মৃতদেহের ওপর দিয়ে এসআইআর হবে, তারপরে বলা হলো আইনি সাহায্য দেওয়া হবে, তারপরে এখন বলা হচ্ছে বেশ কয়েক লক্ষ নাম ফিরিয়ে আনতে পেরেছি, বাকিরা ট্রাইব্যুনালে যান। অর্থাৎ এক পা করে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, তারা পিছলেন। এই যে পিছিয়ে আসছেন, যত পা তারা পিছোচ্ছেন তত পা এগোচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের প্রভু বিজেপি আরএসএস। আর এই প্রত্যেকটা পদক্ষেপের তলায় আসলে লক্ষ লক্ষ বাঙালি ভোটার মারা পড়ছেন। এটা সবচাইতে যন্ত্রণার। বোঝা তো অনেক আগেই গিয়েছিল, যখন থেকে আমরা বিহারের উদাহরণ আমরা দেখেছি। বিহারের উদাহরণ দেখার পর পশ্চিমবঙ্গে সেটাকে যে আরো তীব্র করবে এটা স্পষ্ট, কারণ অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এর মধ্যে অঙ্গ এবং কলিঙ্গ ইতিমধ্যেই তারা জয় করে ফেলেছে। তাদের জয় করবার জন্য বাকি রয়েছে একমাত্র বঙ্গ, এবং সেই বাংলা দখল করবার জন্য এটা একদম সরাসরি, আমি অনেকগুলো জেলা ট্রাভেল করলাম, এখনো করছি, একদম স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলা ভালো। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, 70% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসা সম্ভবই না, অসম্ভব ব্যাপার। এবং বহু আসনে বিজেপি তৃতীয় স্থানে চলে যাওয়ার কথা, যেখানে বামপন্থী বা কংগ্রেস প্রার্থী তারা ভালো ভোট পাবেন, তাদের ভয়ঙ্কর সাংগঠনিক দুর্দশা, তার মধ্যেও বিজেপির পিছিয়ে যাওয়ার কথা, কারণ বিজেপির পক্ষে কোনো হাওয়া নেই। কিন্তু এই যে বিজেপির সম্ভাব্য নির্বাচনী বিপর্যয় বুঝতে পেরে একদম এলাকা ধরে ধরে স্পেসিফিক্যালি, বিশেষ করে ক্লোজ সিটগুলো, যেই সিটগুলোতে বিজেপির হেরে যাওয়ার মার্জিন খুব কম, সেগুলোতে প্রচুর নাম বাদ দেওয়া হলো। আমি একটা উদাহরণ দিই, খুব ছোট্ট উদাহরণ দেব। সিউড়ি আসন, আমাদেরই একজন পুরনো পরিচিত সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি গতবার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন, তিনি এবার আবার লড়ছেন। তিনি, আমি দেখছিলাম, সমস্ত মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছেন এবং স্পষ্ট জোরের সঙ্গে তিনি বলছেন, আগেরবার আমি 8,000 বা 7,000 ভোটে হেরেছিলাম, এইবারে প্রায় 20,000 মানুষের নাম বাদ পড়ছে, এই আসনে আমরা জিতব। অর্জুন সিং নোয়াপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন। 19 সালে অর্জুন সিং যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জিতেছিলেন, তখনও তিনি নোয়াপাড়া কেন্দ্রে 500 ভোটে পিছিয়েছিলেন। অর্জুন সিং 24 সালেও স্বাভাবিকভাবে তিনি নোয়াপাড়া কেন্দ্রে হেরেছেন। অর্জুন সিং একদম স্পষ্টভাবে বলছেন, এত নাম বাদ দেওয়া হয়েছে এসআইআরে, আমি নিশ্চিত যে আমি জিতব। বিজেপির সর্বোচ্চ নেতারা সরাসরি বলছেন যে তারা এসআইআর করে নাম বাদ দিয়ে তারা জিতবেন। নির্বাচনের নামে কার্যত প্রহসন হচ্ছে। নন্দীগ্রাম আসনের কথা বলি, সাবার ইনস্টিটিউট চমৎকার গবেষণা করে দেখিয়েছে, নন্দীগ্রাম আসনে যতজন ভোটারের নাম বাদ পড়েছে তাদের 95% মুসলমান। 95% মুসলমান। বালিগঞ্জ এবং ভবানীপুরকে নিয়ে অল্ট নিউজ তারা সমীক্ষা করে দেখিয়েছে যে মুসলমান ভোটারদের নাম বাদ যাওয়ার যে সংখ্যা, পরিমাণ, সেটা প্রায় 70%। কাজেই এটা একদম স্পষ্ট যে নির্বাচক মণ্ডলীর একটা বিরাট অংশকে টার্গেট করে তাদের আদারাইজেশন ঘটানো হচ্ছে, অপরায়ণ ঘটানো হচ্ছে এবং তাদের ভোটিং রাইটস কেড়ে নেওয়া হচ্ছে। ভারতীয় গণতন্ত্রের এত বড় সংকট বোধহয় জরুরি অবস্থার সময়ও আসেনি। তখন ঘোষিত ছিল, এখন তো অঘোষিত জরুরি অবস্থা। এবং তৃণমূল যত পিছোচ্ছে, যত আত্মসমর্পণ করছে, রামনবমীতে বিজেপির মতোই মাথায় পাগড়ি পরে রামনবমীর মিছিল করছে, যারা ভোটিং রাইটস কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মালদাতে আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বিজেপির সুরে সুর মিলিয়ে তাদেরকে আক্রমণ করলেন এবং তাদের কয়েকজনকে গ্রেফতার করলেন। কাজেই সবচাইতে বড় বিপন্নতা যেটা হচ্ছে, সেই বিপন্নতাটা বাঙালির বিপন্নতা, বাঙালি ভোটারের বিপন্নতা। এই ক্ষতি বোধহয় আগামী বহুদিন আমাদের ক্ষত হয়ে থাকবে। এটা ভোটে কতটা প্রভাব পড়বে বলে তোমার মনে হচ্ছে? মানে এটা বিজেপির কৌশল, নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে বা নির্বাচন কমিশনকে তার মেশিনারি বানিয়ে বিজেপি এই কৌশলটা কাজ করছে, হ্যাঁ, এই কৌশল নিয়েছে, কিন্তু এটা আদৌ কতটা প্রভাব পড়বে আমাদের নির্বাচনের ফলাফলে, কি মনে হয়? এটার দুটো দিক আছে। প্রথম কথা হচ্ছে, নির্বাচনে কারচুপি করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ যারা বৈধ ভোটার, যারা কাগজপত্র জমা দিয়েছেন, দশকের পর দশক ধরে ভোট দিয়েছেন, তাদেরকে নির্বাচক তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া মানে এটা পুকুর চুরির শামিল, মারাত্মক কারচুপি করা হচ্ছে। এবারে নির্বাচনে জেতার জন্য যতখানি কারচুপি করা দরকার, বিজেপি ততখানি কারচুপি করতে পারবে কিনা আমি নিশ্চিত নই।
কিন্তু বিজেপি যে কটা আসনই পাক, যদি বিজেপি এই নির্বাচনে পরাজিত হয়, যদি তারা 100-র কমে আসন পায়, সেক্ষেত্রেও বুঝে নিতে হবে যে অতগুলো আসন বিজেপির পাওয়ার কথা নয়, বিজেপির অনেক কম আসন পাওয়ার কথা। এবং আমরা এটা জানি, অমিত শাহ তিনি নিজে পরিষ্কারভাবে ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সমর্থনে সভা করতে গিয়ে বলছেন যে ভবানীপুর জিতলেই রাজ্যে সরকার গঠন করা হয়ে যাবে। আমরা জানি যে বামপন্থীরা বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, তাদের পশ্চিমবঙ্গে সরকারে আসতে 148টা আসন প্রয়োজন হয়, 149-150টা আসন প্রয়োজন হয়। আমরা এটাও জানি বিজেপির পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে 148টা আসনের প্রয়োজন নেই, 110, 120, 130 আসন পেলেই বাদবাকি বিধায়ক কিনে সরকার গঠন করাটা বিজেপির কাছে খুবই সহজ একটা ব্যাপার। অমিত শাহ নিজে বলছেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে দাঁড়িয়ে বলছেন যে 15 দিন আমি বাংলায় থেকে ভোট করাবো। রঘু ডাকাতের মতো শোনাচ্ছে না? বলে কয়ে ডাকাতি করার মতো। আর অদ্ভুতভাবে যে পাকিস্তানকে এত শত্রু গণ্য করি আমরা, সেই পাকিস্তানের মন্ত্রী তিনি বলছেন কলকাতায় বোমা ফেলা হবে, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না, কোনো ভালো স্টেটমেন্ট দিতে পারছে না, অথচ তারা বলছেন যে তারা 15 দিন কলকাতায় এসে ভোট করাবেন। কাজেই নির্বাচনে একটা প্রভাব অবশ্যই পড়বে, কারচুপির একটা প্রভাব পড়বে, কিন্তু সেই কারচুপিটা বিজেপিকে ম্যাজিক ফিগার পাইয়ে দেওয়ার মতো যথেষ্ট কিনা সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। কিন্তু কারচুপি হচ্ছে, এই কারচুপিতে বিজেপি লাভবান হবে, এই নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। এই যে দুদফা নির্বাচন, যেটা মানে এইটার বিষয়টা কি, মানে এবার দুদফাতেই হবে, তার বেশি কোনো মানে হবে না, বা এত আধা সামরিক বাহিনী নামিয়ে দেওয়া এসব বহুদিন ধরে প্ল্যান করে কোথায় কোথায়, এইটার যদি এটার সিগনিফিকেন্সটা যদি একটু বল। পশ্চিমবঙ্গে 2 লক্ষ জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর 2 লক্ষ জওয়ান এখন পশ্চিমবঙ্গে থাকবেন, নির্বাচন করাবেন। এটা বাংলা না কাশ্মীর? কেন্দ্রীয় সরকার কি বাংলাকে কাশ্মীর বলে মনে করছেন? রাস্তায় রাস্তায় নাকা চেকিং হচ্ছে, ওই জওয়ানরা ওখানে বসে রয়েছেন, সব কিছু হচ্ছে একদম পরিষ্কার। অথচ এত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, সব কিছু নির্বাচন কমিশনের হাতে, অথচ আমরা দেখলাম কিন্তু রামনবমীকে কেন্দ্র করে একই রকম উন্মত্ততা। এরা কি করছিল? এরা শান্তি শৃঙ্খলা রক্ষায় কি ভূমিকা পালন করেছে? এবং এই 2 দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে সাধারণত আমরা দেখেছি 6 দফায়, 7 দফায়, 8 দফায় নির্বাচন হয়, এখন 2 দফায় নির্বাচন হচ্ছে। হতে পারে কোনো মানে সেটা মধ্যে খারাপ কিছু নয়, যদি তাতে মনে হয় যে শান্তি শৃঙ্খলা খানিকটা রক্ষিত হবে, খুবই ভালো কথা। কিন্তু আবারও বলছি, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে সংগঠিত হওয়া একটা অস্বাভাবিক নির্বাচন। এই নির্বাচন 1 দফাতেই হোক আর 12 দফাতেই হোক, যেখানে লক্ষ লক্ষ নির্বাচকের নাম নির্বাচক তালিকা থেকে কেটে দেওয়া হয়, সেটা একটা অস্বাভাবিক নির্বাচন। এবং বাংলা শুধু নয়, গোটা ভারতের ইতিহাসে এরকম একটা নজিরবিহীন নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে আবারও আমি রিপিট করছি আমার সেই কথাটাই, যে একজন বাঙালি ভোটার হিসেবে, একজন বাঙালি ভারতীয় হিসেবে সবচেয়ে কষ্ট লাগলো এটা দেখে যে বাংলার রাজনৈতিক দলগুলো এই নির্বাচনটা হতে দিল, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সরকার এই নির্বাচনটা এমন করে হতে দিলেন, এটা সবচেয়ে যন্ত্রণার। এটা কোথাও গিয়ে মানুষ এটাতে কোনো ধাক্কা খাচ্ছে না, নাড়া খাচ্ছে না, যে এই যে বাদ পড়ছে, যারা বাদ পড়ছে শুধু তারাই কি ধাক্কা খাচ্ছেন? ধাক্কা তো হচ্ছেই। যেমন মতুয়া বেল্ট, যেটা বিজেপির খুবই স্ট্রং জোন, সংগঠিত এলাকা, গত বেশ কয়েকটা নির্বাচনে তারা এখানে দুর্দান্ত ফলাফল করেছেন, সেখানে একটা বিরাট অংশের মানুষ তারা বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন। এবং খুব ইন্টারেস্টিংলি, এই যে একটা কথা বলার চেষ্টা হচ্ছে না যে মতুয়ারা তো বিজেপির ভোটার, তাদের নাম এসআইআরে বাদ গেছে, তাহলে কি বিজেপি নিজেরই নাক কাটছে, নিজের ক্ষতি করছে? না, বিষয়টা তা নয়। গত কয়েক মাস ধরে, 1 বছরের ওপর সময় ধরে এই মতুয়াদের একটা বিরাট অংশ, যারা দীর্ঘদিন বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে, বিজেপির প্রতি বিশ্বাস ভঙ্গর অনুভূতি তাদের হয়েছে। এবং আমি ওই বাগদা, বনগা, ওই গোটা জোনটা, হাবড়া, অশোকনগর, ওই গোটা জোনটা বারবার করে গিয়েছি। যত দিন এগিয়ে এসেছে তারা বিজেপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন, নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, আমরা দেখেছি শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। আমার মনে হয় এই যে মতুয়া সমাজের মন বদল, এটা পড়তে পেরেছে বিজেপি, এবং পড়তে পেরেই তাদের নাম আসলে বাদ দিয়েছেন। কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে
এর কোনো প্রভাব পড়বে না। যে প্রচারটা বামপন্থীরা করছেন, তৃণমূল কংগ্রেস করছে, কোথাও কোথাও কংগ্রেস করছে, যে যারা ওই এসআইআর-এর লাইনে দাঁড়িয়ে হয়রানি করলো, ভোটের লাইনে তাদেরকে জবাব দিন। জবাব তো মানুষ দেবেন, কিন্তু কতটা পর্যন্ত দেবেন, কতটা পর্যন্ত দেবেন? আমাদের রাজ্যে এটা খুব ইন্টারেস্টিং। একদিকে এসআইআর এর মাধ্যমে প্রচুর মানুষের নাম কাটা হচ্ছে, গোটা নির্বাচনটাই একটা রিগড পদ্ধতিগত দিক থেকে। তেমনি এত তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে এর আগে কোনো নির্বাচনে হয়নি। সুতীব্র সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে কার্যত তার অপরায়ণ ঘটানো হচ্ছে, একটা আদারাইজেশন ঘটছে। এবং তার ফলে বেশ কিছু আসনে যেখানে এসআইআর যেমন তার একটা প্রভাব পড়ছে, প্রচুর সংখ্যালঘু মানুষ যেমন বাদ পড়ছেন, মেয়েরা বাদ পড়ছেন, তেমনি মেরুকরণের একটা হাওয়া তো রয়েছে। আর এটাও তো অস্বীকার করবার কোনো উপায় নেই যে তৃণমূল কংগ্রেসের যে শাসন, যে চরম আক্রমণ গণতন্ত্রের ওপর তৃণমূল কংগ্রেস নামিয়ে এনেছে বিগত বেশ কয়েক বছর ধরে, এবং নারী নিরাপত্তার যে অবস্থা, চাকরি দুর্নীতির যে অবস্থা, তার ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের একটা ব্যাপক ক্ষোভ রয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে মধ্যবিত্ত অংশের মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে তো কোনো জায়গায় বিজেপি কাজে লাগানোর চেষ্টা করছে। কাজেই সব মিলিয়ে আমাদেরকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর আসলে খুঁজতে হবে। এক, এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া কোন কোন ক্লোজ আসনগুলোকে প্রভাবিত করবে? 20,000-এর কমের মার্জিন বা 15,000, 10,000-এর কমের মার্জিন পশ্চিমবঙ্গে প্রচুর, সেগুলোকে কতটা প্রভাবিত করবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বিজেপি যত মানুষকে বাদ দিল আর যত মানুষ হয়রানির ফলে বিজেপির ওপর রেগে গেলেন, এই দ্বিতীয়টা প্রথমটাকে হারিয়ে দিতে পারবে কিনা, এটা একটা দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা হচ্ছে যে তৃণমূলের যে তীব্র অপশাসনের মুখে দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলার শহরাঞ্চলের মানুষ, আরবান ভোটার্স, মধ্যবিত্ত ভোটার, বিশেষ করে মধ্যবিত্ত হিন্দু ভোটার, তারা কি তাদের কোন পরিচয়টাকে আজকে গুরুত্ব দেবেন? বাঙালির পরিচয়টাকে গুরুত্ব দেবেন নাকি তাদের ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেবেন? এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে তৃণমূলও কোথাও গিয়ে কিন্তু এই ধর্মকে হাতিয়ার করছে। একদম। না হলে তৃণমূল একটা বিশাল এরিয়া জুড়ে দুর্গাঙ্গন করতে পারে না। তৃণমূল মন্দিরের রাজনীতি করছে, এক্স্যাক্টলি। মানে তৃণমূল আসলে এটা তো ভয়ঙ্কর অ্যালার্মিং, ভয়ঙ্কর। তৃণমূল ইতিহাস থেকে শেখে না, কেউই শেখেন না, আমাদের দুর্ভাগ্য। তৃণমূল আরোই শেখে না। আপনার যদি আপনি পি চিদম্বরমের যে নির্বাচনী ক্ষেত্র জিন্দওয়াড়া, আপনি যদি ওইখানটায় যান তাহলে আপনি দেখবেন যে মিস্টার চিদম্বরম, তিনি কংগ্রেসের নেতা, তিনি এমন কিছু করেননি যা বিজেপি করতে পারতো, এমন কিছু তিনি না করা রাখেননি। তিনি রাম বন গমন পথ থেকে শুরু করে সব কিছু করেছেন। বিরাট বিরাট হনুমানের মূর্তি বানিয়েছেন, রামের মূর্তি বানিয়েছেন। ফলাফল কি হয়েছে? অশ্বডিম্ব। ফলাফল কিছুই হয়নি, কংগ্রেস হেরে গিয়েছে ওই আসনে। তৃণমূল কংগ্রেস কি করছে? তৃণমূল কংগ্রেস, আমরাও হিন্দু, আমরা খুব একটা খারাপ হিন্দু নই, আমিও বিজেপির মতোই হিন্দু, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলবার চেষ্টা করছেন। এবং মোথাবাড়ির ক্ষেত্রে আমরা দেখলাম, কালিয়াচকের ক্ষেত্রে আমরা দেখলাম, মালদা মুর্শিদাবাদের বিভিন্ন পকেটে আমরা দেখলাম সাধারণ মানুষ ভোটাধিকার হারানোর বিরুদ্ধে রাস্তায় নামলেন, এবং তারা সংখ্যালঘু মানুষ। তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে বিজেপির সুরে ওই মানুষদেরকে আক্রমণ করলেন। উনি ওখানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পেলেন। তিনি আসলে যেটা করছেন, সংখ্যা গুরু যে ভোট ব্যাংক, যার রাজনীতি বিজেপি করে, তিনিও আসলে ওই রাজনীতিটাই করতে চাইছেন, ওই মন্দিরের রাজনীতি তিনি করতে চাইছেন। এবং আমাদের করদাতার টাকায় তিনি মন্দির নির্মাণ করছেন, তিনিও যে খুব একটা কম হিন্দু নন, এইটা দেখানোর জন্য। রামনবমীকে কেন্দ্র করে আমাদের রাম কি রাম? আমাদের রাম হচ্ছেন কৃত্তিবাস ওঝার রাম, তাই না? সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমাদের রাম হচ্ছেন মণিহারা ফণি। এই তো আমাদের রাম, প্রেমিক রাম, নরম রাম, বাংলার রাম। আর রামনবমীকে কেন্দ্র করে বিজেপি যে ভীষণ উত্তর ভারতীয় যে রামের আমদানি করলো, আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের এলাকায় এলাকায়
তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত সেই পাগড়ি পরে ওই অ্যাংরি হনুমানের ছবি নিয়ে ওই রামের ছবি নিয়ে তারা মিছিল করলেন গেরুয়া পতাকা নিয়ে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির মাঠে খেলছে, আত্মসমর্পণ করছে ভোটের স্বার্থে। এই আত্মসমর্পণের দায় চুকোতে হচ্ছে বাংলার সেকুলার এবং সংখ্যালঘু মানুষদেরকে। এর চেয়েও দুর্ভাগ্যজনক আমাদের আর কিছু বোধহয় দেখার বাকি ছিল না। হ্যাঁ অর্ক, তুমি যেটা বললে অনেকটাই পরিষ্কার হলো। এই যে আতঙ্ক বা এসআইআর নিয়ে যে ইনসিকিউরিটি মানুষের মনের মধ্যে, সেটা তো রয়েছেই। মানে এই ভয়টা কাটবে কতদিন, আর মানে এই ভয়টা কাটতে কতটা সময় লাগবে, বা নির্বাচনের ফলাফল হয়তো কোথাও গিয়ে আমরা সেইখানে তার রিফ্লেকশন দেখব, হয়তো ফলাফলের পর আমরা বুঝবো যে এই গোটা বিষয়টা কি হতে চলেছে। ততদিন আমাদের অপেক্ষা করা ছাড়া গতি নেই। আমরা দেখছি আমাদের দুদফায় ভোট, নির্বাচন কমিশন কেন্দ্রের হাতের পুতুল, কি করে তারা নির্বাচন করায় এবং গোটাটা কি হয় তার দিকে আমাদের নজর অবশ্যই থাকবে।